থেকে শুনি, ত্যাগী নেতারা ত্যাগী নেতৃবৃন্দকে সামনের সারিতে দিতে হবে। নতুন যারা আসছে তারাও থাকবে, কিন্তু তারা পঞ্চম সারিতে থাকবে। অথচ সঠিক যারা ত্যাগী, যারা জেল জুলুম কেটেছে, তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো বসার জায়গা নেই। নতুনরা সকল জায়গা দখল করে নিয়েছে, কারণ তারা অর্থবিত্তশালী লোক, তারা আওয়ামী লীগের লোক, তারা ফ্যাসিস্ট হাসিনা পেটুয়া বাহিনীর লোক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা আজকে সামনের সারিতে। তারা মঞ্চে বক্তব্য দিচ্ছে, একজন চেয়ারম্যান আওয়ামী লীগের, সে মঞ্চে দাঁড়িয়ে বিএনপির ভোট চাচ্ছে। এটা কোনোভাবেই আমরা সহ্য করতে পারি নাই, মেনে নিতে পারি নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিএনপির একজন কেন্দ্রীয় এত বড় মাপের নেতা, যিনি মনোনয়ন পেয়েছেন, আমরা সভাপতি আশা করেছিলাম তাকে নিয়ে নির্বাচন করে আমরা বিজয়ী হব, আমরা স্বপ্নের সক্রিয় করে তুলব। কিন্তু আজকে সক্রিয় তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই যে বিমানটা শুরু এবং বৈষম্যমূলক আচরণ, এটা কোনোভাবে আমাদের কাম্য ছিল না। আজকে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম আলমগীর কাছে আমাদের বিনয়ের সাথে আবদার, আমাদের সখীপুরের বিষয়টি সরজমিনে তদন্ত করে একজন যোগ্য সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে এখানে বিবেচনা করবেন। অতীব দুঃখের বিষয়, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সাধারণ সম্পাদক তিনি একজন মুক্তিযোদ্ধা। গত 20 নভেম্বর টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, তিনি প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি ছিলেন। বোয়াপুর উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। বোয়াপুর পৌরসভার 2 বার মেয়র ছিলেন। তিনি বেশ কয়েক বছর যাবৎ, কয়েক টার্ম যাবৎ তিনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। জনাব ফকির আহমেদ খান গত 20 নভেম্বর আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিভাবে তাকে হুমকি দিয়েছে, অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় তাকে গালিগালাজ করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি 1971 সালে একজন কৈশোর ছিলাম। আমি নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশ মাতৃকার স্বাধীনতা টানে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কারো কাছ থেকে এরকম অশালীন গালি, হুমকি, ধমকি শোনার জন্য দেশ স্বাধীন করিনি। আমি এর তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি এবং এটা আইনানুগ এর একটি সুষ্ঠু বিচার ব্যবস্থার দাবি জানাচ্ছি। এবং পরবর্তীতে এটাও তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন। এটা একটা হাস্যকর, তিনি প্রকৃতপক্ষে কোনো মুক্তিযোদ্ধা না। টাঙ্গাইলে কোথাও কোন মুক্তিযোদ্ধা লিস্টে তিনার নাম নেই। কাজেই আমি আপনাদের মাধ্যমে একটি জিনিস দাবি করতে চাই, বিভিন্ন
বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের পদ পদবী থেকে বরখাস্ত এবং মামলা দিয়ে বিভিন্ন হয়রানিমূলক কাজ করেছে, এখন ব্যাপক হয়ে পড়েছে। দেশ নায়ক তারেক রহমান বিএনপি আমাদের মনের মাঝে লালিত। বিএনপিকে বাঁচানোর জন্য আমরা এই অন্যায় অবিচার মানি না এবং মানব না। আমরা এর পরিত্রাণ চাই। কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনের সময় তার মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কাকে দিয়ে এখানে নির্বাচন করলে ভালো হয় সেই ব্যবস্থাটি তিনি করবেন। এটাই আমাদের আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা, কেন্দ্রীয় বিএনপির কাছে এটি আমাদের প্রত্যাশা। আমরা আর একটু আপনাদের বলি, এখানে আমাদের যে সমস্ত নেতাকর্মী আছে, আমরা এখান থেকে নিরাপদে বাড়িতে যেতে পারবো কিনা এটারও হুমকির সম্মুখীন আছে। আমরা নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা, নিরাপদে বাসায় থাকতে পারবো কিনা, এটাও আমরা সন্দেহান। এই বিষয়টাও আমাদের প্রিয় নেতা, আমাদের দলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে জানাতে চাই, জনাব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই। সর্বোপরি আমরা যারা এখানে এসেছি, আমাদের সাথে আরো অনেক নেতাকর্মী আছে পর্যায়ক্রমে যারা পদত্যাগ করছে এবং করবে। তারা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে ঘরে থাকতে পারে, বসবাস করতে পারে, সেটা আপনাদের মাধ্যমে আমরা বিএনপি হাইকমান্ডের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 1971 সালে দেশ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকে। আবার তারই আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে দীর্ঘ 1700 বছর আমরা পেরিয়ে এসেছি। কত কষ্ট করেছি, কত নির্যাতিত হয়েছি। আমি এই বৃদ্ধ বয়সে এই 17 বছরে 10 বার জেল কেটেছি। এই বয়সটা আমার জেল খাটার বয়স না, আমার সেক্রেটারি জেল খাটার বয়স না। এই বয়সে যা খেটেছি দলের জন্য, আজ সেই দল থেকে উপেক্ষিত হচ্ছে। যারা আমাদের নির্যাতিত করেছে, অত্যাচারিত করেছে, মামলা হামলা দিয়ে বাড়িতে ঘরে থাকতে দেয় নাই, স্ত্রী সন্তান কাতর করতে পারি নাই, বৃদ্ধ বাবাকে সেবা যত্ন করতে পারি নাই, সংসারে খোঁজ খবর নিতে পারি নাই, যাদের কারণে আজকে তারাই সামনের সারিতে কাজ করছে। এজন্য তো আমরা দল করি না, এজন্য তো বিএনপি করি নাই, এজন্য তো শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের ডাকে আমরা বিএনপির আদর্শভাবে পালন করে। এই 17 বছর আমরা জেল জুলুম সহ্য করে মিছিল, মিটিং, হরতাল অবরোধ করে নেই। আমরা নিস্তার চাই, আমরা শান্তিতে সঙ্গে মানুষ ঘুমাতে চাই। আমরা এই অত্যাচার, এই জুলুম, এই অবিচার থেকে মুক্ত থাকতে চাই। এটাই আমাদের আপনাদের মাধ্যমে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবং
প্রধানমন্ত্রী মহাসচিব জনাব ফখরুল আলমগীরের কাছে আমাদের দাবি। আপনাদের ধন্যবাদ। জি, একটা বিষয় হলো আমরা গোপন সূত্রে জানতে পারলাম এটা নাকি ব্যক্তিগত একটা ব্যবসা ব্যক্তিগতভাবে একটা ব্যবসা প্রথমত আমরা কেন্দ্রীয় কার্যালয়ে অবহিত করি নাই, আজকে করব। প্রথম প্রশ্নটা কি করছেন আমি বুঝতে পারি নাই। আমরা যে অভিযোগ আনলাম আমাদের সামনে আমরা চলতেছে এটা কোনো সাংগঠনিক এটা চলবে বা কোনো কিছু না। হ্যাঁ, তাও আমরা দেইনি, তবে আছে আমাদের। আমাদের মিডিয়া করলে কিভাবে এটা হেড অফ নিয়ে দিতে পারো যে আমি একটু প্রশ্ন করতে চাই বাংলাদেশ ওনার শেষ প্রশ্নটার উত্তর দেই। তারপর ব্যক্তিগত রেশারেশি, কার সাথে ব্যক্তিগত রেশারেশি করবো? জনাব অ্যাডভোকেট ভাইস চেয়ারম্যান তিনি অনেক বড় মাপের নেতা। আমি 2003 সাল থেকে অদ্যাবধি দলের দায়িত্ব পালন করেছি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সভাপতি। এই দীর্ঘ 23 বছর না 24 হবে, 2003 থেকে অদ্যাবধি আমি দলের দায়িত্ব পালন করেছি। যদি আমার সাথে কোনো রেশারেশি থাকতো, আমি অযোগ্য লোক থাকতাম, এই দীর্ঘ সময় আমি দলের দায়িত্ব থাকার প্রশ্ন না, থাকার কথা না। আমার সাথে ব্যক্তিগত ভাবে কারো কোনো রেশারেশি নাই। আপনি সেটা টাঙ্গাইলে আমার সম্পর্কে জানতে পারবেন সাধারণ সাজু, এবং ঢাকা কেন্দ্রীয় অফিসেও যারা আছে সাধারণ সাজু দলের জন্য 4টি বছর আমার বাসা দলের অফিস ছিল। বাসা তো না, বাহা বলা চলে, আমাকে গ্রাম বাংলায় বাহা বলে, মানে টিনের ভাঙা ঘর আছে আর মাঝখানে একটু উঠান আছে, তার মানে বাইরে বাড়ি হয়। সেখানেই ছিল আমাকে অফিস। পুলিশ কোথাও বসতে দেয় নাই, কোথাও ঘর ভাড়া দিতে দেয় নাই আওয়ামী লীগরা। আমার বাসাটাই ছিল অফিস। সকলের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন, এবং অ্যাডভোকেট আহমেদ খানকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার বাসায় ছিল 4-5 বছর অফিস। আমার বাড়ি ঘর ছিল বিএনপির জন্য অপবিত্র। কাজে আমার তো রেশারেশির প্রশ্নই উঠে না। আমার কাছে ব্যক্তিগত আক্রোশ নাই, এখনো নাই, অতীতেও ছিল না। আপনি বলছেন যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট আজম সাহেবকে, উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আর একটা অভিযোগ করছেন মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করেছেন। তো আমি যতটুকু জানি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আপনি থানা বিএনপির উপজেলা বিএনপির সভাপতি, গত 2 মাস আগে আপনাকে অব্যাহতি দেওয়া হবে, সাময়িক বহিষ্কার যেটাকে বলে। যদি আমি ভুল না করি, আমি বলার চেষ্টা করি। এর পরবর্তীতে গত 25 তারিখে আপনি বোধহয় 25-11 নভেম্বরে জেলা প্রেসিডেন্টের কাছে পদত্যাগ চাইছেন। 26 তারিখে জেলা কমিটি আপনাকে পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং করে দিচ্ছে। নাম্বার 2, আপনি তো এখন দলের কোনো সভাপতি যদি পদত্যাগ করতে চাইছেন, পদত্যাগ দিচ্ছে। নাম্বার 2 হলো মুক্তিযুদ্ধে, আপনি নিজে মুক্তিযুদ্ধ দাবি করেছেন, আমরা মুক্তিযুদ্ধের সময়, কিন্তু আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে উনি বলছেন উনিও হেনস্থা করেছে। আপনিও তো অন্য মুক্তিযোদ্ধাকে আপনার জেলাতে, হয়তো সে অন্য দল করতে পারে, তাকে নিয়ে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেই ভিডিও ফুটেজ কিন্তু আছে, হ্যাঁ, বিভিন্ন সামাজিক মাধ্যমে আছে। তো একজন মুক্তিযোদ্ধা হয়ে আপনি তো শুরু করছেন, অন্য একজন করাটাকে অস্বাভাবিক মনে করেন? নাম্বার 2, আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন। আওয়ামী লীগ তো সবাই ফেসেছিলেন, আমরা জানি না বিক্রি বা কারা করছেন, কিন্তু আপনি আপনার ব্যয়, মানে আপনার ছেলের শ্বশুর
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ভাই নাম হইতে পারে, উনি যদি আওয়ামী লীগের সহসভাপতি হয়, আপনার সাথে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সবকিছু যদি তিনি করতেন, এখনো চালিয়ে যাচ্ছেন, তো সেটাও কি আপনার মধ্যে পুনর্বাসন হচ্ছে না? প্রশ্ন শেষ। আপাতত আপনার শেষ প্রশ্নের জবাব আগে দেই। আব্দুল হাই তালুকদার আমার ছেলের শ্বশুর। 5ই আগস্টের পর বা তার আগ থেকে আমি একদিন তার বাসায় যাইনি, তার সাথে আমার কোনো সম্পর্ক রাখি নাই, তার সাথে আমার কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নাই, এবং কোন ধরনের কথা দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না, করি না। এটা সখীপুরের সর্বজন স্বীকৃত। আত্মীয় আমাদের সেন্ট্রাল বিএনপির অনেক নেতারাই অনেক আত্মীয় করে বিভিন্ন কারণে হয়ে যায়, কারণ বিভিন্ন সম্পর্কে বিভিন্ন অর্থ হয়ে যায়, যেটা আমাদের মতের বাইরে হয়েছিল, হয়ে গেছে। কিন্তু তার সাথে আমার ব্যক্তিগত কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো সম্পর্ক রাখি না। তার মেয়েও আমার বাড়িতে থাকে না, আমিও তার বাড়িতে যাই না। তার মেয়ে তার বাড়িতেই থাকে, আমার ছেলে তার বাড়িতে যাতায়াত করে। আমার ছেলে বাইরে ছিল, 1 মাস আগে আসছে। 1, 2, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি যে কথাটি বলেছিলাম, তখন ছিল তাল সখীপুর 5ই আগস্টের পর। তিনি যখন সখীপুর গিয়ে বিএনপি সম্পর্কে বাজে মন্তব্য করছিল, আমি ওই মুহূর্তে তার সম্পর্কে কিছু কথা বলেছিলাম, এবং সেটা তার সাথে কথা বলে আমি সেই কথাটা সংশোধন করে নিয়েছি। আমি তার কাছে সরি বলেছি, এবং তারপর তার সাথে আমার তার স্ত্রীর কোরখানিতে আমি গিয়েছি। আমি বলাটা, আমি হলাম একটা থানার সভাপতি, আর জনাব ফকির আহমদ খান যিনি আমার নেতা, তিনি হল সেন্ট্রাল বিএনপির ভাইস চেয়ারম্যান, আর জনাব খালেক মন্ডল একজন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সেন্ট্রাল মুক্তা কমান্ড কাউন্সিলের একজন বড় মাপের নেতা, সম্ভবত ভাইস প্রেসিডেন্ট। আপনার কি প্রশ্ন করছেন? আপনি একটা প্রশ্ন, দলের যে আপনি পদের কথা বলছেন, আমরা জানি যে আপনি সভাপতি। হ্যাঁ, আমি 2 মাস আগে দল থেকে আপনাকে আমাকে সাময়িক অব্যাহতি দিচ্ছে, অনিবার্য কারণে সাময়িক অব্যাহতি দিচ্ছে। আর 25 তারিখে, 25 নভেম্বর যদি আমি ভুল না করি, 25/11/2025 তারিখে আপনি অব্যাহতি চেয়েছেন দলের কাছে। যেহেতু আপনি উপজেলার সভাপতি, তো জেলার প্রেসিডেন্ট আপনাকে 26 তারিখে আপনার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দিয়েছে। আর আমাকেও এখনো কোনো চিঠি তিনি দেন নাই, আমরা যতটুকু জানি আর কি। আপনাদের নেক্সট কেউ যদি বলেন। আমি করব, আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে, সেই ক্ষেত্রে আপনারা কি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কি আপনারা কি এই যে ইয়ার বিরুদ্ধে যাচ্ছেন কি সংবাদ শুনলে আমরা উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এটা মিউচুয়াল করতে পারতেন, কিন্তু আপনারা এটা বিদ্রোহ কি ঘোষণা করছেন কিনা বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের ভিতরে মধ্যে দিয়ে? আমি এর সাথে একটু সম্পূরক করে দিই সাথে আমার সভাপতির সাথে। অর্থাৎ আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দল থেকে যাকে মনোনয়ন দিয়েছে, হ্যাঁ, আপনি এনে লিখেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগকে পুনর্বাসন, বিএনপি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদ আপনাদের প্রেস কনফারেন্স করছেন। কিন্তু আপনারা কি মনোনয়ন দেওয়ার পরে উনি যে কর্মকাণ্ডগুলি করছে দলীয়ভাবে, যারা আপনাদের জেলা উপজেলা নেতা, আপনাদের জেলা পর্যায়ে জানিয়েছেন কিনা লিখিতভাবে, বা সেন্ট্রালকে জানিয়েছেন কিনা, না জানিয়ে আজকে যে এটা করছেন, আপনি কি একটা স্ববিরোধী বলে মনে করছেন বিদ্রোহী ঘোষণা বা বিদ্রোহী যে করলেন, এটা তারেক রহমানের দলের স্ববিরোধী কিনা? আজকের এই বিষয়টা আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি 1 মাস আগে থেকেই জানেন, এবং গতকালকে তিনি দুজনের সখীপুর গিয়েছিলেন।
এবং জনগণ প্রোগ্রাম আহমেদ আজম খানের সাথে আমরা এর চেয়ে আরো বেশি লোক সকল প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলা তার বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে সেখান থেকে আমরা অপমানিত হয়ে ফিরে এসেছিলাম। তিনি আমাদের সাথে দেখা করেন নাই। তারপর তার সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। 3 বার চেষ্টা করেছি, 3 বার আমরা মিটিং করেছি। 3 বারই তিনি মিটিংটা প্রত্যাহার করে বলছেন যে আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাদের নিয়ে বসবো। আমরা একটা সকলের কমিউনিটি সেন্টার আছে, সেটা ভাড়া করছি। আমরা সব অ্যারেঞ্জমেন্ট করা সত্ত্বেও তিনি সেখানে যান নাই এবং সে তারিখটা পরিবর্তন করছে, যার কারণে চতুর্থবার আর আমরা অপেক্ষা করি নাই। কাজে আমরা আলোচনা ছাড়া যখন আলোচনা করতে গিয়ে ব্যর্থ হয়েছি, জেলা বিএনপির সাথে জানিয়ে ব্যর্থ হয়েছি, তখনই আমরা আপনাদের মাধ্যমে এই আপনাদের প্রেস ক্লাবে আসতে আমরা বাধ্য হয়েছি এবং আজকে আমরা কেন্দ্র অফিসে জানাবো। জি, আপনি কি এই ব্যর্থতার কারণে আজকে সংবাদ সম্মেলন করতে আসছেন, নাকি আপনি তো যদি পদত্যাগ করে থাকেন বিএনপি থেকে, একটু আগে যেটা জানলাম আর কি প্রশ্নের মাধ্যমে, এই জন্য জিজ্ঞেস করি, তাহলে আপনি পদত্যাগ করলে আজকে কার কাছে আপনি মানে কি উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করতেছেন? এটা কি আরেকজন প্রশ্ন করলো ব্যক্তি আক্রোশ, একটু বিষয়টা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার জানতে চাচ্ছি। পদত্যাগ করলে পদত্যাগ করছেন করে আর কি কোন আপনাদের এই সংবাদ সম্মেলনটা করতেছেন? অর্থাৎ আপনি তো আবার সম্পূর্ণ আমি বলতে হয় যেহেতু উনি বুঝে বলতে পারেন নাই, আপনি তো দলের কাছে পদত্যাগ চাইছেন। আপনাকে সাময়িক 2 মাস আগে বহিষ্কার করেছে, আর আপনি বলছেন যে 2 মাস আগে প্রত্যাহার এটা করে নিছে, ভালো কথা। 25/11 বেশি দিন না, আজকে কিন্তু সম্ভবত 28 যদি ভুল না করি, 28 25 তারিখে আপনি পদত্যাগ দিচ্ছেন। আমরা যতটুকু জানি জেলা সূত্রে জানতে পেরেছি 26 তারিখে আপনার প্রত্যাহার এটা মেনে নিয়েছে। আপনার পদত্যাগ চাইছেন, তার পদত্যাগ দিয়েছে আপনাকে। হ্যাঁ, আর পূর্বে যে অভিযোগটা আপনাকে যে বহিষ্কারাদেশ করেছিল সাময়িক, সেটা তখন আপনার দলের বিরুদ্ধে চাঁদাবাজি বা তারবাদা ইত্যাদি ইত্যাদি ছিল, সেই কারণে আপনার বহিষ্কার সাময়িক করা রাস্তা করতে 2 মাসের জন্য, গত 2 মাস আগে। আর এখন যেটা আপনি স্বেচ্ছায় পদত্যাগ চাইছেন, পদত্যাগ চাওয়াতে আপনাকে পদত্যাগ অলরেডি দিয়েছে। 25 তারিখে আবেদন করছেন, 26 তারিখে আপনার পদত্যাগ পত্র গেলেন। কিন্তু এখন তো আপনার দলের কেউ না, যদি ধরে নেওয়া হয়, তাহলে এখন আপনি একটা দলের বিরুদ্ধে একটা কথা বলছেন। আপনি বলছেন আপনার সাথে জেলার থানার সেক্রেটারি আছে, কতজন ইউনিয়ন পরিষদ কমিটির প্রেসিডেন্ট সভাপতি সেক্রেটারি এখন আছে আমি জানি না, আমরা কিন্তু দেন না আমাদের কাছে। আমাদের একটা প্রেস রিলিজ দিয়েছেন একটা ছোট্ট আকারে, কিন্তু আপনি যে আপনি টোটাল নিয়ম ছিল, আমি যতটুকু যদি ভুল না করি, যত বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা আমাদের সাংবাদিকদের দেওয়ার আশাবাদী ছিলাম, বিগত দিনে যেটা দেওয়া হয় আর কি, কিন্তু আপনি এটা দেন নাই। আপনি শুধু যাকে প্রেস রিলিজ তথ্য দিতে বক্তব্য দিচ্ছেন একটা, এখানে দিচ্ছে আরেকটা। কেন এটা এখন কথা হচ্ছে আপনাকে এই দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের এই যে আপনার সখীপুর থানা বিএনপি লেখছেন, এখন তো আপনার দলের কেউ না, মানে আপনি কেন এটা নিয়ে আসছি? আপনি কি দলের বিরুদ্ধে দলের পরিপন্থী কাজ করছেন বলে মনে হয়? গঠনতন্ত্র বা গণতন্ত্র বিরোধী? জানেন আপনাদের গণতন্ত্রে কি আছে? আমি বলবো না, বলবেন আপনি শুনতে চাই। আমার ইউনিয়ন সাধারণ সম্পাদক, ইউনিয়ন সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, এটা উপজেলা সাধারণ সম্পাদক এবং এখানে যারা আছে বিভিন্ন ইউনিয়নের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক আছে। দল আমার একা না, আর অ্যাডভোকেট আমিনুল খানের একা না। আমরা বিএনপি থেকে কেউ কাউকে বাদ দিতে পারে, পদ থেকে বাদ দিতে পারে, কিন্তু বিএনপি থেকে কেউ বাদ যায় না। বিএনপি আমি এখনো তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়া রহমানের আদর্শ পথে ধারণ করি এবং যতদিন জীবিত আছি তা করে যাবো ইনশাল্লাহ। আপনারা যদি কিছু বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আপনি এখানে লিখলেন যে একদিকে আহমেদ আজম খান আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এর 2-1টা প্রমাণ দেন।